তাহলে ডিসেম্বরের পরে যদি কোনো দেশে বিশৃঙ্খলা হয়, এটা দায় কার? যারা এই কথাটা বলেছে তাদের ইলেকশনের পরিসংখ্যানগুলো দেখতে পাবেন 91 সালের পর থেকে যারা 2/3 পেয়েছে সংসদে, তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে? 35 থেকে 37%। আর এই গভর্নমেন্টের পক্ষে এত কিছুর পরে এখনো পাবলিক সাপোর্ট আছে 70%-এর উপরে। তাহলে এই সরকার কেন অনির্বাচিত, কিংবা কেন অনির্বাচিত বলাটা তো আমি দেখতে পাচ্ছি যে বিনা সিক্রি বলে বেড়ানো, ভারতের যে বিনা সিক্রি কিংবা ভারতীয় সেনাবাহিনী, যে আমরা নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক করবো, দ্যাট মিনস এই সরকার অনির্বাচিত এবং আমাদের দেশে এখন একটা অবৈধ সরকার চলছে, এই ধরনের অ্যানালজি। এই কথাগুলো থেকে আমি বারবার আহ্বান জানিয়েছি রাজনৈতিক দলগুলো যে আমরা আই আন্ডারস্ট্যান্ড যে আপনাদের নির্বাচন দেওয়ার চাপ থাকবে, নির্বাচনে যাওয়ার চাপ থাকবে, এগুলো কোনো অসুবিধা নেই, আপনার রাজনীতি আপনি করবেন, কিন্তু দয়া করে এই গভর্নমেন্টকে বা এই পরিস্থিতিটাকে বিতর্কিত করার কোনো দরকার আমি দেখি না। যে নির্বাচনের দাবি জানাচ্ছেন এবং যে ভাষায় বলা হচ্ছে যে কাট অফ টাইম, এই যে কালচারের প্রশ্ন, এটা একটা কালচার যে আপনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না, ডিসেম্বর ইজ আওয়ার কাট অফ টাইম, এবং ডিসেম্বরের পরে যদি কোনো দেশে বিশৃঙ্খলা হয়, এটা দায় কার? যারা এই কথাটা বলেছে তাদের, এবং এরপরে দেশে বিশৃঙ্খলা হবে। তাহলে যদি বিশৃঙ্খলা হয় ডিসেম্বরের পরে, যদি ধরা যাক সরকারের ইলেকশনটা মার্চে নিয়ে গেল এবং ডিসেম্বরের পরে আপনি বললেন যে কাট অফ টাইম হচ্ছে ডিসেম্বর, অফকোর্স তাদের দায় নিতে হবে যে বাংলাদেশে পলিটিক্যালি বিশৃঙ্খলা হবে। যাই হোক, এখন শেষ কথাটা আমি যেটা বলবো এটা হচ্ছে এই কালচারের প্রশ্নে আওয়ামী লীগ টিকে ছিল একটা বাইনারি করার মধ্য দিয়ে, ধর্ম এবং সংস্কৃতি, আপনি প্রগতিশীল আর আপনি মৌলবাদী, ধর্ম সংশ্লিষ্ট যে কোনো জিনিসকে আওয়ামী লীগ বারবার এটা দেখাতে চেয়েছে এবং তার এখানে ক্ষমতায় টিকে থাকার একমাত্র লজিক ছিল এটা যে আমাকে আমি ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় নাই, কিন্তু আপনারা আমাকে ক্ষমতায় টিকিয়ে রাখবেন এই ইন্ডিয়া এবং আমেরিকা, কারণ হচ্ছে আমি এখানে জঙ্গিবাদ মৌলবাদকে দমন করছি। আপনারা যদি টাইম ম্যাগাজিনের ওই জানুয়ারির আগে, 24শে জানুয়ারির আগে টাইম ম্যাগাজিনের ফিচার দেখেন, সেখানেও শেখ হাসিনাকে অনেক সমালোচনা করার পরে একটা কথা বলা হয়েছে যে তিনি একটা কাজ কিন্তু করতে পেরেছেন, সেটা হচ্ছে জঙ্গিবাদকে দমন করতে পেরেছেন। এই ছিল শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকার একটা লজিক। এবং ইন্ডিয়া এখানে সবসময় চেয়েছে যে সেকুলার বনাম ইসলাম এরকম থাকুক। 5 আগস্টের পরে তাদের কিছু ইন্টেলিজেন্স রিপোর্ট আমাদের কাছে পাকে চক্রে চলে এসেছিল, সেখানে আমরা দেখেছি তারা একটা জিনিসকে খুব ভয় পাচ্ছে, যে বাংলাদেশে ইসলামের যে মুক্তিদায়ী যে বয়ান, ইসলামের মধ্যে যে আপনার মজলুমের পক্ষে নিপীড়িতের পক্ষে থাকার যে বয়ানটা ইসলামের মধ্যে আছে, এটা আর এখানকার প্রগতিশীল যে অংশের মধ্যে সবসময় নির্যাতিতের পক্ষে থাকার যে বয়ান, এই দুটো যদি মিলে যায় তাহলে এটা ইন্ডিয়ার জন্য সবচেয়ে সমস্যা। তারা সবসময় চায় যে এটা বাংলাদেশে আলাদা থাকুক, ধর্ম বনাম সেকুলার, এই মারামারি আমরা আমাদের সাথে করতে চাই। এখন আপনি দেখবেন যে এখন আরেকটা দল এই বাইনারিটাই এখানে আবার নতুন করে চর্চা করতে চাচ্ছে। এটা কিন্তু ইন্ডিয়ান পলিটিক্স, আমাদের কখনোই উচিত হবে না। আমরা আমাদের সাথে আমাদের বিরোধিতা থাকবে, আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সবই থাকবে, কিন্তু আমাদের মধ্যে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি, এই 1,47,570 বর্গ কিলোমিটার, এখানে আমরা নিজেদের মধ্যে কতগুলো জিনিসের ন্যাশনাল বিতর্কের ঊর্ধ্বে নিয়ে যাব। যেমন আপনি দেখবেন যে শেখ হাসিনাকে ইন্ডিয়ায় রাখতে হবে, এটা কংগ্রেসেরও পজিশন, এটা বিজেপিরও পজিশন। তাহলে আমাদের এরকম অভিন্ন পজিশনগুলো কোথায়? এইটাই কিন্তু কালচারের প্রশ্ন, যে আমরা কোন কোন জায়গায় নিজেদের সাথে রাজনীতি করবো না, এটা আমাদেরকে ঠিক করতে হবে। কি কি জিনিস নিয়ে আমরা কিছু জিনিসকে পলিটিক্সের ঊর্ধ্বে নিয়ে যেতে হবে, যেগুলো ন্যাশনাল ইন্টারেস্টগুলোকে পলিটিক্সের ঊর্ধ্বে নিয়ে যেতে হবে, যে সকল ক্ষেত্রে আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন আছে, যে সকল ক্ষেত্রে আমাদের মানুষের জীবনে নিরাপত্তার প্রশ্ন আছে, তিনি যে ধর্মের মানুষই হন না কেন, যে জাতির মানুষই হন না কেন, তাদের সবাইকে আমাদের নিয়ে এই বাংলাদেশে থাকতে হবে। এবং